আমাদের আশেপাশে কত ঘটনাই না ঘটে চলে প্রতিনিয়ত। এই পৃথিবীতে যেমন প্রাসঙ্গিক ঘটনা ঘটে, তেমন কিছু অপ্রাসঙ্গিক ঘটনাও ঘটে। তেমনই একটি অপ্রাসঙ্গিক ঘটনার কথা আপনাদের সাথে আজকে ভাগ করে নেব। সেদিন এক বর্ষা মুখর রাত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গ্রামের 3 মাথার মোড়ে চায়ের দোকানে হারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে। গ্রামের দিকে একটু বৃষ্টি হলে আর রক্ষে নেই। ইলেকট্রিসিটি কোথায় ধুমাতে চলে যাবে তার খোঁজ আপনি নিজেই পাবেন না। এমনিতেও গ্রামে একটু রাত হলে মানুষের আনাগোনা তেমন দেখাই যায় না, তার উপর বৃষ্টি, এ যেন উপরি পাওনা। চারিদিক নিস্তব্ধতায় ঘন অন্ধকারে ছেয়ে গেছে। গ্রামে এটা স্বাভাবিক ঘটনা। তাছাড়া কান পাতলে ঝিঝি পোকার উল্লাস ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। এই বর্ষামুখর রাতে পাড়ার 3 মাথার মোড়ে ছেলেদের আড্ডা বেশ জমে উঠেছে। বৃষ্টির সাথে লোডশেডিংয়ে আড্ডা দেওয়ার যথোপযুক্ত ওয়েদার। 4 বন্ধু নিলয়, বিনয়, শুভ এবং রবি সবাই 3য় বর্ষের বাংলা ডিপার্টমেন্টের ছাত্র। তাদের আড্ডা আজ জমে উঠেছে। বিনয় নিলয়ের উদ্দেশ্যে বলল, তা নিলয়, ভূতের দেখা পেলি? নিলয় বেশ রেগে বলল, দেখ বিনয়, আমি জানি তোরা এসব জিনিস বিশ্বাস করিস না, তাহলে এসব নিয়ে মজা করিস না। শুভ বলে উঠল, ঠিকই তো বিনয়, এটা নিয়ে তুই মজা করছিস? আরে ভূতেরা কিন্তু রাগ করবে। কি ঠিক বললাম তো নিলয়? নিলয় আর কিছু বলল না, চুপ করে রইল। এখানে আপনাদের বলে রাখা ভালো, নিলয় একটু তন্ত্র সাধনায় বিশ্বাসী। এমনকি সে সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, পড়াশোনাও বিস্তর। তারই ভূত প্রেত পিশাচ এসব নিয়ে যা বক্তব্য, তা নিয়ে বন্ধু মহলে বেশ হাসির ঘোরাক হয় সে। তা সত্ত্বেও সে তার বিশ্বাস থেকে একটুও টলে না। 4 জনের মধ্যে রবি যেন একটু অন্যরকম ব্যবহার করছে। সে বেশ চুপচাপ আজ। বন্ধু মহলে কিন্তু তার গলার শব্দ সব থেকে বেশি শোনা যায়। গম্ভীর কপালে তার একটা চিন্তার ভাঁজ পড়েছে। হঠাৎ রবি নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, আমি আজ যাই রে, তোরা আড্ডা মার। এ কথা শুনে বিনয় বলে উঠল, কেন, তোর আবার কি হলো? না রে, কি হবে? কিছুই হয়নি, এই শরীরটা ভালো লাগছে না বুঝলি। আমি বাড়ি যাই। নীলয়ও সাথে সাথে বলে উঠল, আচ্ছা তাহলে আমিও যাই, কাল তো আবার প্রত্যুষ স্যারের কাছে পড়া আছে, একটু পড়াগুলো বাড়িতে গিয়ে দেখি। এই বলে সবাই বাড়ির পথে রওনা হবে এমন সময় বিনয় বলল, দেখিস নিলয়, বর্ষার দিনে ঘুটঘুটে অন্ধকারে তেনারা আবার তো এসব দিনে ঘুরে বেড়াতে ভালোবাসে। আর তুই আবার তাদের দোসর হয়ে বাড়িতে নিয়ে আস না জানো। হ্যাঁ, দেখিস বাবা। নিলয় কথাটাকে পাত্তা না দিয়ে বাড়ির পথে এগিয়ে গেল। পরের দিন প্রদোষ স্যারের ব্যাচে পড়তে গিয়ে নিলয় খেয়াল করলো রবি এখনো তেমনই চুপচাপ। স্যারের পড়াতেও যে বিশেষ মন আছে তাও মনে হচ্ছে না। নিলয় পড়া শেষে রবিকে ডেকে বলল, কি হয়েছে বলতো রবি তোর? কাল থেকে দেখছি তুই চুপচাপ, মুখটাও বেশ শুকনো গম্ভীর হয়ে রয়েছে, কপালে চিন্তার ভাঁজ। নিলয়ের কথা শুনে রবি বলে উঠল, নিলয়, তুই আজ আমাদের বাড়িতে আসবি একবার? আচ্ছা, বরং আজ আমাদের বাড়িতে তোর আমন্ত্রণ থাকলো দুপুরবেলা। হ্যাঁ, কিন্তু হঠাৎ কি ব্যাপার? কেন মানে, আমি তোকে একদিন বাড়িতে ডেকে খাওয়াতে পারি না? না, ঠিক তা নয়। নিলয়ের বেশ অবাক লাগলো। হঠাৎ এই আমন্ত্রণ। রবিদের বাড়িতে আগে কখনো খেতে যায়নি এমন নয়, তবে হঠাৎ এই আমন্ত্রণের কারণটা কি? রবি তাকে ডাকলো আর বাকি বন্ধুদের নয় কেন? সেটাই তাকে ভাবাতে লাগলো। রবি চলে যাওয়ার ঠিক আগে বলল, আচ্ছা নিলয়, ওই কথাই থাকলো, এখন আমি আসি। এই বলে যে যার পথে এগিয়ে গেল। নিলয় বাড়িতে এসে তার কাজ মিটিয়ে স্নান সেরে নিল। যথারীতি সে রবিদের বাড়ি যাওয়ার জন্য বেরোবে, এমন সময় নিলয়ের মা বলে উঠল, কি রে, কোথায় যাচ্ছিস বলতো? দুপুরে কি খাবি নে নাকি? না মা, আজ দুপুরে রবিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। নিলয়ের মা একজন আদ্যপ্রান্ত গৃহিণী। ছেলের এই ভূত প্রেত নিয়ে কৌতূহল তিনি মোটেই পছন্দ করেন না। এমনটাই স্বাভাবিক, গৃহস্থ মানুষদের অত এ বিষয় নিয়ে মাথা ব্যথা থাকবেই বা কেন?
আর যখন প্রশ্নটা তিনাদের নিয়ে, তিনি সন্দিগ্ধভাবে বললেন, আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। নিলয় রবিদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। নিলয়দের বাড়ি থেকে রবিদের বাড়ি বেশি দূর নয়, শুধু মাঝে একটা তাল সারির জঙ্গল। সেটা পেরোলেই রবিদের বাড়ি। নিলয় রবিদের বাড়ি পৌঁছলো। সেখানে দুপুরে খেতে বসে নিলয়ের তো চক্ষু চড়ক গাছ। কত খাবার পদে পদে সাজানো রয়েছে, ডাল, কাতলা কালিয়া, পাঁঠার মাংস, দই, মিষ্টি, আরো কত কি নানান পদে ভরা। এই কাণ্ড দেখে নিলয় বলে উঠল, ভাই আমি এত খেতে পারবো না। রবি বলল, আরে খা খা, লজ্জা করিস না। দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো, তবে নিলয়ের মনের খটকাটা এখনো দূর হলো না। কেন তার হঠাৎই আমন্ত্রণ? খেয়ে দিয়ে রবির ঘরে বসে বিছানায় গাটা এলিয়ে দিতে নিলয় বলে উঠল, কি খাওয়ালি রে ভাই, আমি তো আর উঠতেই পারছি না। তা তোকে উঠতেই বা কে বলেছে? একটু বিশ্রাম নিয়ে নে। কলকাতা কলেজ স্ট্রিট থেকে কয়েকটি বই আনিয়েছি, দেখবি তুই? কি বললি? কোথায় ভাই বইগুলো দেখা? নিলয় বই পোকা, তাই তার আগ্রহ আরও বেড়ে গেল। তবে এইসব বই নিয়ে আলোচনা চললেও রবি যেন নিলয়কে কিছু বলবে বলে উসখুস করছে, তবে তা বলে উঠতে পারছে না। নিলয় তা বিলক্ষণ খেয়াল করলো। সেই খোঁচা দিয়ে রবির থেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলতো রবি তোর? তোকে খুব অস্থির দেখাচ্ছে। মনে হচ্ছে তুই আমাকে কিছু বলতে চাইছিস, কিন্তু বলতে পারছিস না। আর আমাকেই বা কেন নিমন্ত্রণ? শুভ আর বিনয়কেও ডাকলি না, শুধু আমায় ডাকলি, ব্যাপারটা কি বলতো? আসলে হ্যাঁ, তোকে আজ বাড়িতে ডেকেছি একটা কারণে। ওদের কেন ডাকিনি সেটা একটু পরেই বুঝতে পারবি। তবে তোকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে নিলয়। অদ্ভুত ঘটছে মানে? হ্যাঁ রে নিলয়, সেদিন প্রদোষ স্যারের কাছ থেকে বাড়ি ফেরার সময় আমাদের বাড়ি আসতে যে ওড়াইতলার মাঠটা পড়ে না, হ্যাঁ পড়ে তো। ওখান দিয়ে আসার সময় আমার হঠাৎ যেন মনে হলো আমার সামনে কারোর একটা ছায়া পড়ল। সে যেন আমার পেছনেই দাঁড়িয়ে আছে। তাই আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু দেখলাম কোথায় কিচ্ছু নেই। আমি মনের ভুল ভেবে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ একটা মড়মড় করে গাছের ডাল ভেঙে পড়ল আমার সামনে। আমি খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎ এই ভর দুপুরে কোথাও বাতাস নেই, কিছু নেই, তাহলে এই ডাল ভেঙে পড়ল কেন? কি করে? এমন নয় গাছের ডালটি ভগ্নপ্রায় ছিল। আমার মাথাতে কিছু আসছিল না। কি বলিস রে ভাই? তারপর তারপর কি হলো? তারপর হঠাৎ করেই আমি বুঝতে পারলাম আমার পাটা যেন আটকে গেছে। কেউ যেন আমার পাটা জোর করে ধরে রেখেছে। আমি এক পাও নড়তে পারছিলাম না। হঠাৎ ঝোড়ো হাওয়া বইল, আমার পা যেন বাঁধনমুক্ত হয়ে গেল। হালকা লাগছিল। তারপর আমি হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে আমার হাতের দিকে নজর যেতে আমার চোখ কপালে ওঠার জোগাড়। কেন, হাতে কি হলো? ঘড়িটার দিকে চোখ যেতেই দেখি আমরা প্রদোষ স্যারের কাছ থেকে ফেরার পর সময়ের একটুও পরিবর্তন হয়নি। এই যে এত কিছু ঘটল, সেই সময়ের হিসাব কোথায় গেল? সেই সময়টা যেন সময়ের হিসেবের খাতার থেকে উধাও হয়ে গেছে। এই বিষয়টা আমাকে সারাটা দিন ভাবালো, তবে এর কোনো কুল কিনারা আমি করতে পারলাম না। আর কিছু ঘটেছে তারপর? হ্যাঁ, আর একটা আশ্চর্যের বিষয়ে, বিকেলবেলা যখন আমি বাড়িতে ছিলাম না, তখন আমার খোঁজে নাকি একজন ভদ্রলোক এসেছে। সে মাকে বলেছে আমি বাড়িতে আসলে যেন আমাকে জানায়। দুদিন আগে যার সাথে আমার পরিচয় হয়েছে সে এসেছিল। বাড়িতে আসলে আমাকে মা সবটাই বলে, কিন্তু আমার তো দুদিনের মধ্যে কারোর সাথে নতুন পরিচয় হয়নি। তাহলে কে সে? আর একটা বিষয় এই ঘটনার পর থেকে খেয়াল করছি, ওড়াইতলার মাঠ দিয়ে যতবারই যাচ্ছি ততবারই যেন সেই ছায়ামূর্তি আমার পিছু পিছু হাঁটছে। আমি তোকে সবটা বললাম নিলয়। আমার মনে হলো তুই একমাত্র আমাকে উদ্ধার করতে পারবি। ওদের বললে ওরা বিশ্বাস করতো না, তাই ওদের আমি ডাকিনি। কিছু একটা কর ভাই। আচ্ছা আমায় একটু সময় দে, এখন আমি বাড়ি যাচ্ছি, পরে দেখা হবে। এই বলে নিলয় বাড়িতে আসলো। সেও ভেবে পাচ্ছে না কেই বা রবির পিছু ছাড়ছে না, আর সেই সময়টাই বা
থমকে গেল কি করে, আর কে ওর খোঁজ করতে এসেছিল বাড়িতে, এইসব নানান কথায় তার মাথায় জট পাকাচ্ছিল। সে আবার তার তন্ত্রমন্ত্রের বই নিয়ে বসল। এ বিষয়ে যতটুকু শিক্ষা লাভ করেছে তাতে এতটুকু বুঝতে পেরেছে এ ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। সে বইতে পড়েছে, যখন কোনো অতৃপ্ত আত্মা নিজের আত্ম আকুতি জানাতে চায় কাউকে, তখন সে যার মাধ্যমে উদ্ধার পেতে চায় তার পিছে পিছেই এভাবে ঘুরে। তবে যার দ্বারা উদ্ধার পেতে চায় তার কোনো ক্ষতি সে করে না। পরের দিন নিলয় আবার রবিদের বাড়িতে গেল। বলল, রবি, তোকে একবার আমার সাথে প্রদোষ স্যারের বাড়ি যেতে হবে। এই শুনে রবি একটু অবাক হলো। বলল, কেন, প্রদোষ স্যারের বাড়িতে গিয়ে কি হবে? একমাত্র উনিই আমাদের সাহায্য করতে পারবেন। আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? সে বলবো পরে, আগে চল স্যারের কাছে সময় নষ্ট না করে। প্রদোষ স্যার লন্ডনের বারবি হল নামক ছোট্ট শহরে একটি কলেজে চাকরি করতেন। সেখান থেকে বছর 5 হলো নিলয়দের এখানে ট্রান্সফার হয়েছেন। তিনি নিজেই টুকিটাকি সাধন ভজন করতেন এই তন্ত্র সাধনায়। নিলয় তার কাছ থেকেই এ বিষয়ে আগ্রহ পেয়েছেন। বলা যায় তন্ত্র সাধনার জ্ঞানের হাতে খড়ি নিলয়ের এই স্যারের কাছ থেকেই। নিলয় আর রবি প্রদোষ স্যারের বাড়িতে পৌঁছেই দেখল স্যার বাড়ির বারান্দায় বসে কিসের একটা বই পড়ছে। ওদেরকে দেখতে পেয়ে স্যার বললেন, কি ব্যাপার রবি, নিলয়, তোমরা এখন এখানে কি করছো? তোমাদের তো এখন পড়তে আসার সময় নয়। নিলয় বলল, না স্যার, আমরা একটা অন্য বিষয়ে আলোচনা করতে এসেছি এখানে। অন্য বিষয়? সেটা কীরকম? ও, আগে ভেতরে এসো। রবি এক এক করে সব ঘটনা স্যারের কাছে খুলে বলল। তারপর নিলয় বলল, স্যার, আমি যতটুকু বুঝতে পেরেছি, কোনো অতৃপ্ত আত্মা রবির কাছে তার আকুতি জানিয়ে মুক্তি পেতে চেয়েছে। এই কথা শোনার পর রবির ভয় যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেল। অতৃপ্ত আত্মা? রবিকে ভয় পেতে দেখে স্যার বলে উঠলেন, রবি 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 তুমি ভয় পেও না। এ সময় তোমার ভয় পেলে চলবে না। রবি একটু শান্ত হলো। বলল, স্যার, আমি এখন কি করব? আমি এর থেকে মুক্তি পাবো কি করে? রবি, তোমায় একটা কাজ করতে হবে। কি স্যার? তুমি বাড়িতে গিয়ে ভালো করে জানো তো যে তোমাদের বাড়ির সাথে ওই ওড়াইতলার মাঠের পূর্বে কোনো সম্পর্ক আছে কিনা। তারপর আমি দেখছি। আর তুমি বেশি চিন্তা করো না, যাও এখন বাড়ি যাও। ওরাইতলার মাঠের সাথে আমাদের বাড়ির সম্পর্ক? হ্যাঁ, ভালো করে জানো আগে। রবি আর নিলয় যে যার মতো বাড়িতে ফিরে গেল। রবি ভাবতে থাকলো বাড়িতে গিয়ে কার কাছেই বা জানতে চাইবে, কে বা তাকে সঠিক কথা জানাতে পারবে। নিলয় বাড়িতে দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। আজ নিলয়ের মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছে। খাবারের ঘ্রাণ নিতে নিতে হঠাৎই নিলয় শুনতে পেল, নিলয়, এই নিলয়, নিলয়, বাড়িতে আছিস? নিলয়? নিলয় ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখে বিনয় দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। অবাক হয়ে নিলয় বলল, বিনয়, কি ব্যাপার, তুই এখানে? তোকে তোকে আমার কিছু বলার আছে নিলয়। আচ্ছা আচ্ছা, তুই ঘরে আয়। কি হয়েছে বলতো তোর? এরকম অস্থির লাগছে কেন তোকে? তোকে কি করে যে বলবো আমি বুঝতে পারছি না। আমি 2-3 দিন ধরে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্ন? কিরকম স্বপ্ন? আমি না বারবার দেখছি যে ওই ওই ওরাইতলা মাঠের ঠিক দক্ষিণ কোণ বরাবর একটা বটগাছের নিচে একটা ঘূর্ণায়মান বাতাস তৈরি হচ্ছে। সেটা একটা মানব আকৃতির রূপ নিয়ে বারবার আমাকে বলছে, আমায় মুক্ত করো, আমার দেহের ভার, অর্থের ভার আমি আর বইতে পারছি না। কি কি কর্কশ সেই শব্দ! আমি এই বিষয়টাকে বেশি একটা পাত্তা দিলাম না, কিন্তু ঠিকঠাক পরে এক আশ্চর্য ব্যাপার। আমি যখন বিকেলবেলা ওই ওড়াইতলার মাঠ দিয়ে আসছি, তখন হঠাৎ আমার চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। তখন কেউ নেই আমার চারপাশে।
আবার সেই কর্কশ শব্দ, যেটা আমার স্বপ্নে আমি শুনেছিলাম। যেন সেই মানব মূর্তি আমার একদম কান ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি পিছনে ঘুরতেই দেখি কোনো কিছু নেই। আমি খুব ভয় পেয়ে গেলাম। এরপর বাড়িতে আসার পর থেকে একটু দু চোখের পাতা এক করতে পারলাম না। মানে যখনই চোখ বন্ধ করছি সেই স্বপ্ন পিছু ছাড়ছে না। আচ্ছা বিনয়, তুই দক্ষিণ কোণ বরাবর বটগাছ দেখেছিস? কিন্তু দক্ষিণ কোণ তো ছাড়, মাঠের কোথাও কোনো বটগাছ নেই। হ্যাঁ, এটা আমিও ভেবেছি যে মাঠে তো কোনো বট গাছ নেই, তবে আমি কেন বারবার বট গাছ দেখছি? আর এর কুল কিলানা আমি তো কিছুই করতে পারিনি, তাই তোর কাছে এসেছি। কিছু একটা কর ভাই। আচ্ছা, এক কাজ করি, চল আমরা রবিদের বাড়ি যাই, ওখানে গিয়ে আলোচনা করা যাবে। বিনয় একটু হতবাক হয়ে বলে উঠল, কেন রবিদের বাড়ি কেন? চল না, ওদের বাড়ি গেলেই দেখতে পাবি। নিলয় রবিকে সবটা খুলে বলল। রবি এসব শুনে বলে উঠল, বিনয় ভাই, একমাত্র তুই এর ভুক্তভোগী নোস। আমার সাথেও কদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। এমন সময় বাইরে শুভর গলার আওয়াজ। বিনয় বলে উঠল, এ বাইরের শুভর গলা না? তিনজনে বাইরে বেরিয়ে দেখে শুভ দাঁড়িয়ে রয়েছে, চেহারা শুকনো, মুখ ফ্যাকাশে। নিলয়কে দেখে শুভ বলল, নিলয়, আমি তোর বাড়িতে গিয়েছিলাম, কাকিমা বলল তুই এখানে এসেছিস, তাই এখানে চলে আসলাম। ভাই, তোর সাথে না আমার একটু দরকার ছিল। এই বলতে বলতে শুভ খেয়াল করলো বিনয়ও এখানে আছে। শুভ অবাক হলো, বলল, আরে বিনয়, তুইও এখানে আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও ওই আর কি, ওই একটু দরকারে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, শুভ তুই ঘরে আয়, সবাই মিলে ঘরে বসে আলোচনা করা যাবে। বাড়ির পেছনেই এক বিশাল প্রকাণ্ড শিমুল গাছ। বাড়ির পেছনটা কেউ তেমন যায় না, তাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ওখানেই রবির ঘরটা দোতলার একদম শেষ ঘর। ওরা ওখানে গিয়ে বসলো। নিলয় শুভর দিকে তাকিয়ে বলল, আচ্ছা শুভ, তোর সাথেও কি কিছু অলৌকিক ঘটেছে? সেটা তুই আমাকে বলতে এসেছিস? রবি আর বিনয়ের সাথেও এমন কিছু ঘটনা ঘটেছে ইদানিং। বিনয় বলল, হ্যাঁ রে শুভ, তাই তো আমরা দুজনে নিলয়কে দেখেছি। এসব ব্যাপার ও ভালোই বুঝতে পারে বলে। নিলয় শুভর উদ্দেশ্যে বলল, শুভ, এবার বল তোর গল্পটা কি? আমি কদিন ধরেই ওরাইতলার মাঠের পথের ধার দিয়ে বাজারে যাই, তো আমি খেয়াল করছি কেউ একজন আমায় নজরে নজরে রেখেছে। একদিন আমি লক্ষ্য করলাম একজন মাঝবয়সী লোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বিষয়টা অতটা পাত্তা দিলাম না, কিন্তু কাল রাতের বেলা যখন ওখান দিয়ে যাচ্ছিলাম বুঝতে পারলাম আমার পেছনে যেন কেউ আমার নকল করে হাঁটছে। আমি পেছনে ঘুরতেই অবাক হলাম, একজন মাঝ বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে। আমার তাকে নিয়ে একটু চিনে নিতে অসুবিধা হলো না যে এই সেই চাউনি যে নজরে রেখেছিল আমাকে। লোকটার তেমন বয়স নয়, মাথায় কাঁচা পাকা চুল, হাতে কিসের যেন একটা থলি। আমি জিজ্ঞাসা করলাম, কে বলুন তো আপনি? এভাবে আমার পিছু নিয়েছেন কেন? লোকটি বলল, বাবা, আমি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আমাকে আমাকে তুমি মুক্ত করো। আমি যে আর ভার বইতে পারছি না। এ কথা বলতেই হঠাৎই কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। কোথা থেকে বিকট কান্নার আওয়াজ, যেন সারা আকাশ ভরে গেল সেই আওয়াজে। আমার হাত পা তখন ভয়তে ঠান্ডা হয়ে গেছে, মেরুদণ্ড দিয়ে ঠান্ডা জল বাতাস বয়ে যাচ্ছে। আমি হঠাৎই লক্ষ্য করলাম আমার সামনে লোকটি আর নেই, ঠিক ওদিক কোথাও নেই। আমি ওখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে চলে আসি। সব শুনে নিলয় বলল, একটা জিনিস খেয়াল করেছিস? তোদের তিনজনের সাথে ঘটে যাওয়া ঘটনার মধ্যে ওড়াইতলার মাঠটা কমন। তার মানে তোদের তিনজনের সাথে ওড়াইতলা মাঠের কোনো সংযোগ আছে। নিলয়ের কথা শেষ হলো না। রবির ঘরের পেছন থেকে যেন কেউ একজন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেল। মনে হলো সে এতক্ষণ সবটাই শুনছিল আড়াল থেকে। সবাই মিলে দৌড়ে গেল বাড়ির পেছনটা, কিন্তু কোনো লাভ হলো না। কোথাও কাউকে দেখা গেল না। রবি বলল, আমাদের সাথে
এসব কি ঘটছে? বাড়িতেও বলতে পারছি না, সবাই চিন্তা করবে তাই। নিলয় বলল, আচ্ছা ছাড়, সবাই বিকালবেলা স্যারের বাড়িতে পৌঁছে যাস। উনি নিশ্চয়ই এই সমস্যার কোনো একটা সমাধান দিতে পারবেন। এখন সবাই বাড়িতে যা, কেউ এই নিয়ে চিন্তা করিস না। বিকেলবেলায় সবাই স্যারের কাছে গিয়ে সবটা জানালো। স্যার বললেন, আগে তোমাদেরকে ওড়াইতলার মাঠের সঙ্গে তোমাদের কি সম্পর্ক আছে সেটাই খুঁজে বার করতে হবে। তারপর বোঝা যাবে এমন ঘটনাগুলো কেন ঘটছে। তোমাদের বাড়িতে বয়স্কদের সঙ্গে ওই মাথার ব্যাপারে কথা বলো, কিছু ইনফরমেশন নাও। হ্যাঁ, যাও। বিকেল হলেই বয়স্কদের আলোচনা বসে তিন মাথার মোড়ে। ওরা স্যারের বাড়ি থেকে ফিরতেই সেখানে শুভ ঠাকুরদাকে পেয়ে গেল। শুভ তার ঠাকুরদাকে দাদা বলে ডাকত। শুভ ডাক শুনে ঠাকুরদা পিছন দিকে তাকালেন, বললেন, দাদু ভাই, তুমি এখানে কি করছো? শুভ বলল, আসলে দাদা, আমার তোমার সাথে একটু দরকার আছে। আমার সাথে দরকার? তা কি দরকার বলো তো? দাদা, কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে? কালীচরণ বন্দ্যোপাধ্যায়? না, এই নামে তো এই গ্রামে কাউকে শুনিনি, আর জানিও না। তা তুমি ওর নাম কোথা থেকে পেলে? শুভ ঠাকুরদার স্মৃতিশক্তি বেশ প্রখর, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে সে বেশ বিস্মিত হচ্ছে শুভর কথায়। তিনি যেন জেনেও ঘটনাটা বলতে চাইছেন না। সবার বেশ জোড়াজুড়িতে তিনি বেশ বিড়ম্বনায় পড়েছেন। শেষ পর্যন্ত তিনি বলতে শুরু করলেন, আমার বাবা অর্থাৎ শুভর প্রপিতামহ হলেন দুর্গামোহন দাস। আমার বাবার তিনজন বন্ধু ছিলেন, তার মধ্যে একজন হলেন বিনয়ের প্রপিতামহ বটুকলাল, আর একজন রবির প্রপিতামহ শুদ্ধানন্দ, এবং আরেকজন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবার সবার অবাক হওয়ার পালা। চারিদিকে শোরগোল উঠল। ঠাকুরদা আবার বলতে শুরু করলেন, এনারা চারজন খুব ভালো বন্ধু ছিলেন, একসঙ্গে গল্প করতেও ভালোবাসতেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন একে অপরকে জানিয়ে। সেবার গায়ে খুব বন্যা হয়ে গেল, নোংরা জলে পুকুর সব ভর্তি হয়ে গেল। জল নোংরা হয়ে যাওয়ায় পানীয় জলের বড্ড সংকটই দেখা দিয়েছিল বটে। গ্রামের সবাই খুব চিন্তায় পড়ে গেল। একদিন চার বন্ধু মিলে ঠিক করলো তারা দক্ষিণ বরাবর ওড়াইতলার মাঠে একখানি পাতকুয়ো খুঁড়বে বলে স্থির করলো। বট গাছের নিচে পাতকুয়ো বানালে অনেকটা জল ঠান্ডা থাকবে। এর মধ্যে নিলয় হঠাৎ বলে উঠল, বট গাছ? হ্যাঁ, বট গাছ এখন আর নেই, বেশ কবছর আগে সেটা কাটা পড়েছে। যাই হোক, তারপর তারা ঠিক করলো পরের দিন বিকেল থেকেই কাজ শুরু করবে। পাতকুয়ো বানানোর জন্য মাটিও খোঁড়া হলো, কিন্তু সেই দিন কালীচরণ এলো না। কিছুক্ষণ পর কালীচরণের জন্য অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নেমে আসার আগেই কালীচরণ এলো। তার হাতে একটা থলে। তার কাছে জিজ্ঞাসা করাতে সে বলল বাজারে বিক্রির টাকা ওঠাতে গিয়ে দেরি হয়ে গেছে। সে টাকার থলেটা একেবারে বাড়ি রেখে সেই এখানে আসতে। তাই সে টাকার থলেটা কোমরে বেঁধেই মাটি খোঁড়া শুরু করলো। কিন্তু ঘটলো গিয়ে এক বিপত্তি। ভীষণ ভূমিকম্প শুরু হলো। তখন প্রায় অনেকটাই মাটি খোঁড়া হয়ে গেছে। কালীচরণ চাষবাস করত, তাই কোদালের কাজ তার ভালো মতনই জানা। তাই সে গর্তের নিচে কাজ করছিল, আর বাকিরা ওপরে কাজ করছিল।
হঠাৎ ভূমিকম্প হতে গর্তের উপরের মাটি খসে পড়তে শুরু করলো। চাপা পড়ে গেল কালীচরণ। তাকে তার বাকি 3 বন্ধুও বাঁচাতে পারল না। পরে মাটি খুঁড়ে তার দেহকে অনেক খুঁজে বার করার চেষ্টা হয়েছে, কিন্তু উদ্ধার করা যায়নি। কালীচরণের পরিবার এই ঘটনার পর গ্রাম ছেড়ে চলে গেছে। তারপর থেকে এই বিষয় নিয়ে এই গ্রামে আর কখনো কোনো আলোচনা হয়নি। তার পরিবারে এখনো কেউ বেঁচে আছে কিনা তাও জানা নেই। পরদিন নিলয়রা স্যারের কাছে সবটা জানালো। সব শুনে তিনি নিলয়কে বললেন, আচ্ছা নিলয়, তোমরা কি এখানকার স্থায়ী বাসিন্দা? না স্যার, বাবার কাজের সূত্রে এই বছর 10 এখানে এসেছি। এই কারণেই ঘটনাটা যেহেতু ওদের পূর্বপুরুষদের সাথে জড়িত, তাই ওরাই এসব অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছে। তোমরা এখানকার বাসিন্দা নও, আর এর সাথে জড়িতও নও, তাই তোমার সাথে এরকম ঘটনা ঘটেনি। আজ ঘোর অমাবস্যা, আজ পূর্ণ শুভ্রক্ষণের যোগ। শুভ্রক্ষণ মানে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি উদ্ভাবনের যোগ। এটাই সঠিক সময় তার কাছ থেকে জেনে নেওয়ার সে তোমাদের কাছে ঠিক কী জানতে চাইছে। তাই আজ রাত ঠিক 2:30টার সময় ওরাইতলার মাঠে বিনয়, রবি, শুভ 3 জনেই যাবে। সাথে নিলয়, তুমিও যেও, তোমার ওখানে কাজ আছে। অবশ্যই স্যার, কিন্তু আমার কি কাজ ওখানে? তোমাকে একটা যজ্ঞ করতে হবে। তুমি তা পারবে, আমার বিশ্বাস আছে তোমার উপর। তোমাকে যজ্ঞটা করতে হবে ঠিক ওদের স্বপ্নে দেখা মাঠের দক্ষিণ কোণ বরাবর। আর বিনয়, রবি, শুভ, তোমরা শুদ্ধ কাপড়ে বাবলা গাছের কাঠ, শিমুল ফুলের নির্যাস আর বেল কাঠ জোগাড় করে রাখবে। এগুলো যজ্ঞে লাগবে, সেগুলো নিয়েই মাঠে যাবে। এখন শিমুল ফুল ফোটার সময়, তাই তোমাদেরকে পেতে খুব একটা অসুবিধা হবে না। তবে একটা কথা মনে রাখবে, যজ্ঞ করার সময় ভয় পেয়ে কেউ যেন কারোর আসন না ছাড়ে আর পিছনের দিকে না তাকায়। 3 জনেই স্যারের কথা শুনে সম্মতিসূচক মাথা নাড়ালো। স্যার আবার বললেন, নিলয়, তুমি আজ শিখণ্ডী যজ্ঞ করবে। কিন্তু এই শিখণ্ডী যজ্ঞটা কি? মহাভারতে যে শিখণ্ডী পড়েছি তার সঙ্গে কি রিলেটেড? রাইট। শিখণ্ডীর আত্মা যেমন পরের জন্মে এসে নিজের অতৃপ্ত আত্মার মুক্তি ঘটিয়েছিল, তেমনি শিখণ্ডী যজ্ঞ হলো কোনো অতৃপ্ত আত্মাকে শিকল অর্থাৎ বাঁধন মুক্ত করার যজ্ঞ। খেয়াল রাখবে গ্রামের মানুষ যাতে এই যজ্ঞের ব্যাপারে কিছু জানতে না পারে, নয়তো তাদের মধ্যে একটা ভয় তৈরি হবে। ঠিক আছে স্যার, এমনিতেও রাতে ওই সময় তেমন কেউ সেখানে আসে না, কেউ এই যজ্ঞের ব্যাপারে জানতেও পারবে না। আমরা গোপনভাবে এই যজ্ঞটা করব মাঠে। শিখণ্ডী যজ্ঞের নিয়ম অনুসারে 3 কোণা খুঁড়ে তবেই যজ্ঞের কাঠ পাতবে, কারণ এই ঘটনা দশত্রিকাল দোষের। এবার তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবকিছুর প্রস্তুতি নিতে শুরু করো। সেদিন রাত্রে কথা মতো অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে মাঠের দক্ষিণ কোণে 4 বন্ধু মিলে যজ্ঞ শুরু করলো। যজ্ঞ চলাকালীন পেছনে নানান রকম শব্দ হতে শুরু করলো, কখনো কান্না বা কখনো হাসির রোলের আওয়াজ। চারিদিক কেঁপে উঠল। বিনয় আগ্রহবশত পিছন দিকে তাকাতে চাইলে সবাই মিলে তাকে আটকালো। যজ্ঞের আগুনের শিমুল ফুলের নির্যাস দিতেই বাতাস ঘূর্ণিতে পরিণত হয়ে একটি মানবাকৃতির রূপ নিল। শুভর চিনে নিতে একটু অসুবিধা হলো না। এই সেই মাঝবয়সী লোকটা। বিনয় খুব ভয়ে কাঁপতে লাগলো। রবিরও হাত পা ঠান্ডা হয়ে যাবার জোগাড়। গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এক ছুটে এখান থেকে পালিয়ে যায়। তবে যজ্ঞের নিয়ম অনুসারে নিজের আসন ছাড়লে কিছুই হবে না, তাতে বরং ঘোর বিপদ হতে পারে। তাই কেউ কারোর আসন ছাড়ল না। হঠাৎ করে সেই কর্কশ শব্দটায় চারিদিক ভরে গেল। আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। নিলয় সেই লোকটির কাছে জানতে চাইল, বলো, কি করলে তুমি মুক্তি পাবে? আমায় ওরা ফেলে চলে গিয়েছিল,
মাটির গভীরে এখনো সেভাবেই আমি পড়ে আছি। আমাকে তারা সেভাবে খোঁজেনি। আমি এখনো সেই সময় আটকে আছি। আমার টাকার থলেটাও সেইভাবেই রয়েছে। আমি এর ভার আর বইতে পারছি না। আমায় মুক্তি দাও। পরবর্তী অমাবস্যার রাতে আমায় এখান থেকে বের করে গঙ্গায় ভাসিয়ে দাও। আমার টাকা গরিবদের মধ্যে ভাগ করে দাও, তবেই আমার মুক্তি। তবে তবে মনে রেখো, তোমরা তিনজনেই আমাকে উদ্ধার করবে। এই বলে সে উধাও হয়ে গেল। এবার রবির বুঝতে অসুবিধা হলো না কেন তার সাথে সময়ের গরমিলটা হয়েছিল, কারণ সে তখনও সেই সময়টাতেই আটকে ছিল। পরবর্তী অমাবস্যার দিন রবি, বিনয় আর শুভ মিলে মাটি খুঁড়তে শুরু করলো। সেই মাঠের দক্ষিণ কোণ বরাবর প্রায় 15 ফুট মাটি খুঁড়তেই একটি খুলি আর কয়েকটি হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পেল। সাথে একটি থলে রয়েছে, যেটা শুভ মাঠে ওই লোকটির হাতেই দেখেছিল। তাদের কারোরই বুঝতে অসুবিধা হলো না এই সেই লোকের দেহাবশেষ। তারা খুলিটার হাড়গুলো সব একটা বস্তায় ভরে তাদের গ্রাম থেকে একটু দূরে বয়ে চলা পবিত্র গঙ্গা নদীতে ভাসিয়ে দিল। আর টাকার থলেতে যতটুকু টাকা ভালো অবস্থায় ছিল তা তাদের গ্রামের গরিবদের উন্নতির জন্য ক্লাবে দান করল। শুভ, বিনয় এবং রবি যেন আজ ভীষণ হালকা বোধ করছে। তাদের কাঁধ থেকে যেন কত বড় বোঝা নেমে গেল। পরদিন সবটা স্যারকে জানালে স্যার বললেন, আসলে তিনি টাকার থলেটা জকের ধনের মতো আগলে রেখেছিলেন, কারণ মানুষে পৃথিবীতে আসে খালি হাতে, তাকে যেতেও হয় খালি হাতে। সে কিছু নিয়েই ফিরতে পারে না। ওরা বাড়ি ফেরার সময় নিলয় বলল, তা তোদের বিশ্বাস হয়েছে তো? পৃথিবীতে অন্যরকম শক্তিও আছে, তিনাদেরও বাস আছে এই পৃথিবীতে, কি বলিস? বাকিরা একসাথে বলে উঠল, বিলক্ষণ তান্ত্রিক নিলয় জিন্দাবাদ।